কিছুক্ষণের মধ্যে শ্রীমঙ্গল পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ ও পথসভা শেষে যাবেন মৌলভীবাজারে। দুপুরে অংশ নেবেন জনসভায়। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলা ও ইপিজেডে শিশু আয়াতকে খুনের মামলার রায় আজ। ময়মনসিংহের ঘটনায় আরও 2 আসামি গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে। খ্যাতি ও আর্থিক সচ্ছলতার আশায় বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুক, ইউটিউবে সফলতা পেতে প্রশিক্ষণও নিচ্ছেন অনেকেই। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20তে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চান টাইগার ক্যাপ্টেন। ম্যাচ শুরু দুপুর 2টায়। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। সিলেট বিমানবন্দর থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর সড়ক পথে যাত্রা করেন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উচ্ছ্বসিত মৌলভীবাজারবাসী। প্রধানমন্ত্রীর এই সফরে ফ্যামিলি কার্ড বিতরণ সহ রয়েছে দিনব্যাপী নানা আয়োজন। সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। উচ্ছ্বসিত বিএনপি সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর 1টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে মৌলভীবাজার জনসভায় অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। সিলেট বিমানবন্দর থেকে সড়ক পথে শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে 2টি জনসভায় যোগ দেবেন তিনি। বিতরণ করবেন ফ্যামিলি কার্ড। এ বিষয়ে আরও জানাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে যুক্ত হচ্ছেন MA হামিদ। প্রথমে চলে যাচ্ছি শ্রীমঙ্গলে রোজের কাছে। রোজ, জানাবেন সভাস্থলে পৌঁছাতে আর কত সময় লাগবে প্রধানমন্ত্রীর? শাম্মী, প্রধানমন্ত্রী কিন্তু সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি মৌলভীবাজার হয়ে তারপরে এই যে শ্রীমঙ্গলে যে ভিক্টোরিয়া স্কুল মাঠ যেটিতে আমরা রয়েছি এবং সরকারের যে ফ্যামিলি কার্ড প্রকল্প সেই প্রকল্পের 3য় ধাপের উদ্বোধনীতে যোগ দেবেন। সেটি সময় দেয়া আছে 1টা। আমরা লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এখন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং তিনি পথে রয়েছেন। আর আধা ঘন্টার মধ্যেই এই যে আজকের যে ভেন্যু রয়েছে সেই ভেন্যুতে এসে তিনি পৌঁছাবেন। তিনি সড়ক পথে আসছেন সিলেট ওসমানী বিমানবন্দরের পর থেকে এবং সে কারণেই একটু সময় লাগছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফ্যামিলি কার্ডের যে সরকারের যে একটি যুগান্তকারী উদ্যোগ সেটিকে সাধুবাদ জানিয়েছে এই অঞ্চলের মানুষ এবং মূলত ফ্যামিলি কার্ডের জন্য এই যে প্রথম পর্যায়ের যে ফ্যামিলি কার্ডের প্রকল্প সেই প্রকল্পের আওতায় কিন্তু প্রায় 40 লাখ মানুষকে এই আওতায় ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে প্রান্তিক অঞ্চলের নারীদের এবং এর পরবর্তীতে 4 বছরে প্রায় 4,10,00,000 নারীকে কিন্তু এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে। আমরা দেখতে পেয়েছি যে এখানে অসংখ্য প্রান্তিক নারীরা উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি দলীয় নেতাকর্মী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী রয়েছেন, এছাড়াও অসংখ্য সাধারণ মানুষ রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম শ্রীমঙ্গলে আসা, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে অনেক উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে অধীর আগ্রহে প্রধানমন্ত্রীকে দেখার জন্য অসংখ্য মানুষ অপেক্ষা করছেন। আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ রাষ্ট্রের যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট রয়েছে, তারা কিন্তু এখানে অলরেডি উপস্থিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী আসলেই মূলত 155 জন নারীর হাতে আনুষ্ঠানিকভাবে এই আজকের ফ্যামিলি কার্ডের 3য় ধাপের উদ্বোধনীর মধ্যে দিয়ে তিনি এই কার্ডগুলো তুলে দিবেন এবং সেই জায়গা থেকে আসলে সবাই অপেক্ষা করছে এবং এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে মাত্র এবং বৃষ্টিতে
অপেক্ষা করি। আমরা দেখেছি যে অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীকে দেখার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তো সামনে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ ঠিক একটাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে সরকারের জনকল্যাণমূলক যে প্রকল্প ফ্যামিলি কার্ডের, সেটির তৃতীয় পর্যায়। সামনে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এম এ হামিদ। হামিদ, জানাবেন মৌলভীবাজারে আজকে প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সামনে কিছুক্ষণের মধ্যে মৌলভীবাজার শহর অতিক্রম করে তিনি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে তিনি সিলেট থেকে রওনা দিয়ে ফেঞ্চুগঞ্জ হয়ে রাজনগরে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি মৌলভীবাজার শহর অতিক্রম করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করবেন। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীমঙ্গলে 1টার দিকে জনসভায় যোগদান করবেন এবং সেখানে মির্জাপুরের 155 জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এছাড়া মৌলভীবাজার সদরে রাজনগরের 152 জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এছাড়াও মৌলভীবাজারে এই 152 জন ছাড়াও কিন্তু 148 জনের মধ্যে বিভিন্ন অনুদান চেক বিতরণ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এক আগমন উপলক্ষে মৌলভীবাজারের সাজ বিরাজ করছে। যদিও দুঃখের বিষয় হচ্ছে এখন থেকে আধা ঘন্টা আগ মুহূর্ত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিছুটা হলেও জনসমাগমে বাটা পড়েছে। জনগণ ইতিমধ্যে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য এবং তারা উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে পৌঁছাবেন, শ্রীমঙ্গলের জনসভায় যোগদান করবেন। সেখান থেকে 2:30টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান করবেন। মৌলভীবাজারবাসীর দাবি হচ্ছে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন, মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিমানবন্দর শমশেরনগর বিমানবন্দরকে চালু করা সহ পর্যটন নগরী হিসাবে মৌলভীবাজারকে আরও ঢেলে সাজানো এবং এখানকার সবচেয়ে বেশি 93টি চা বাগানের যে চা জনগোষ্ঠী রয়েছে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা, সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারবাসী মুখিয়ে আছেন কখন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে আসবেন এবং মৌলভীবাজারের জনগণের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ করবেন। মৌলভীবাজারের জনগণ ওনাকে গ্রহণ করার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জনসভাস্থলে এসে ইতিমধ্যে পৌঁছাতে শুরু করেছেন এবং আশা করা যায় যে দুপুর নাগাদ জনসভাস্থল লোকারণ্য হয়ে পড়বে এবং মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের যে দাবিগুলো, সে দাবিগুলো 17 বছর উপেক্ষিত ছিল, সেই দাবিগুলো পূরণ হবে এবং রাস্তাঘাট সহ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেরপুরে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে তিনি নির্বাচিত হলেই মৌলভীবাজার শহরে আসবেন এবং 4 মাসের মধ্যে তার প্রতিশ্রুতি তিনি রক্ষা করলেন এবং আজকে মৌলভীবাজারে এসে তিনি পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যে মৌলভীবাজার শহর ছেড়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে প্রধানমন্ত্রী আগমন নিয়ে সবশেষ। শাম্মী, প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। মাত্র 8 কার্যদিবসেই চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার বিচার কাজ শেষ। মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণা করবেন। এরই মধ্যে একমাত্র আসামি মনিরকে আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন মামলার রায় ঘোষণা কখন হতে পারে আর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে সকাল 9:30টার কিছুটা পরে আসামিকে আদালতে আনা হয় এবং হাজতখানায় রাখা হয়েছিল। মামলার প্রথমত রায় ছিল সকাল 10:30 থেকে 11টা নাগাদ রায় হওয়ার কথা, সেটি পিছিয়ে এখন 2টায় নেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে রায় লেখা এবং যে তৈরি করার কাজ সেটি চলছে এবং 2টায় বিচারক, এই মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সেই রায়টি ঘোষণা করবেন এবং আদালত চত্বরে আমরা দেখছি যে জনাকীর্ণ এবং সাধারণ মানুষ থেকে শুরু করে তার স্বজন সবাই চাঞ্চল্য করে এই মামলাটির রায়ের অপেক্ষায় রয়েছেন। আসামি মুনিরকে সকালে একবার যে বিচারালয় সেখানে আনা হয়েছিল, কিন্তু যেহেতু রায় ঘোষণার সময় পিছিয়েছে তাকে আবারও এখান থেকে নিরাপত্তার জন্য হাজতখানায় নিয়ে রাখা হয়। তো যেটি ঘটনা যে 21 মে বাকলিয়ার 4 বছরের সেই শিশুর ধর্ষণের ঘটনার মাত্র 25 দিনের মাথায় সব কাজ তদন্ত থেকে শুরু করে বিচার, সাক্ষ্য গ্রহণ সব শেষ করে
আজকে রায় ঘোষণা করা হচ্ছে খুব দ্রুততম সময়ে, এবং আদালতে গত 4 জুন অভিযোগপত্র জমা দেওয়া হয়। 9 জুন সেই অভিযোগপত্র আমলে নেন আদালত, এবং মাত্র 3 কার্য দিবসের মধ্যে 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজকে রায় ঘোষণা করা হচ্ছে। এত দ্রুত সময়ে রায় হওয়ায় এখানে ভিকটিমের যে পরিবার আছেন, এখানে যারা স্বজন রয়েছেন, তারা খুশি, এবং তারা যেটি বলছেন যে এই ধরনের দ্রুত সময়ে এই ধরনের অপরাধের বিচার যদি হয় তাহলে এই ধরনের ঘটনায় মূলত আদালতের প্রতি জনসাধারণের যে আস্থা সেটি ফিরে আসবে, এবং এই ঘটনায় আসলে এক ধরনের দৃষ্টান্ত তৈরি হবে। কারণ 21 মে এই ঘটনা যেদিন ঘটে সেদিন সন্ধ্যায় স্থানীয় মানুষ এত বেশি উত্তেজিত ছিলেন যে তারা আসলে আসামিকে আর পুলিশের হাতে তুলে দিতে চাননি। তারা সেই ঘটনায় নিজেরাই বিচার করতে চেয়েছিলেন, এবং পুলিশ সেদিন আসামিকে আটক করতে গিয়ে প্রায় রাতভর সংঘর্ষ হয়, এবং 18 পুলিশ সাংবাদিক সহ অনেকে সেই ঘটনায় আহত হয়েছিলেন। তো সব শেষ হলো এত দ্রুত সময়ে, অর্থাৎ মাত্র 8 কার্য দিবসের মধ্যে বিচার কাজ শেষ হচ্ছে, সেটি আসলে আসার কথা। চট্টগ্রামের আদালত থেকে যুক্ত হয়েছিলেন হোসাইন জিয়াদ। এদিকে চট্টগ্রামের ইপিজেডে 3.5 বছর আগে 6 টুকরো করে 4 বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত খুনের মামলার রায় ঘোষণা আজ। ন্যায় বিচারের আশায় চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আয়াতের পরিবার ও স্বজনরা। অন্যদিকে ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আরও 2 আসামিকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফাইসাল করিম এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। প্রথমে চলে যাচ্ছি ফাইসালের কাছে। ফাইসাল, জানাবেন মামলার রায় কখন ঘোষণা হতে পারে আর আসামিদের আদালতে তোলা হয়েছে কিনা? কিছুক্ষণ আগে আসামিকে আদালতে তোলা হয়েছে কড়া পুলিশি পাহারায়, এবং এই মামলাটি আসলে চট্টগ্রামের একটি অত্যন্ত চাঞ্চল্যকর মামলা, বহুল প্রতীক্ষিত একটি মামলার রায় আজকে আশা করছেন স্বজনেরা। তার নিহত আয়াতের বাবা মা আজকে এখানে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড বা ফাঁসি সেটি আশা করছেন। আমরা দেখেছি এলাকাবাসীর পক্ষ থেকে এবং স্বজনদের পক্ষ থেকে এখানে আজকে আসামি যে আবির, অর্থাৎ যে ঘাতক আয়াতের যে ঘাতক আবির, তার ফাঁসির দাবিতে তারাও বিক্ষোভ করেছেন আদালত প্রাঙ্গণে। এবং আমরা দেখেছি যে আসলে এই মামলার যে রহস্য সেটি উদ্ঘাটনে কিন্তু বেগ পেতে হয়েছিল পিবিআইকে। প্রায় 3.5 বছর পর এই মামলার রায় আজকে হচ্ছে, এবং আমরা যেটি জানতাম যে 2022 সালের নভেম্বর মাসের ঘটনা, যখন আয়াত নিখোঁজ হয়, এবং নিখোঁজ হওয়ার পর 10 দিন পরে অভিযোগের তীর বা সন্দেহের তীর আসলে তাদেরই প্রতিবেশী বা ভাড়াটিয়া আবিরের দিকে যায়, যে কারণে আবিরের সাথেই মূলত শেষ দেখা হয়েছিল আয়াতের। সেই সন্দেহের তীর বা সেই সন্দেহের সূত্রেই মূলত পিবিআই তদন্ত শুরু করে, এবং এই যে হত্যাকাণ্ড সেটি রহস্যভেদ হয়। আমরা যেটি জানি যে এটি নিয়ে কিন্তু তখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। আসামি আবিরকে নিয়ে চট্টগ্রামের হালি শহরের যেই উপকূল এলাকা, সেই উপকূল এলাকায় অভিযানে গিয়েছিল পুলিশ, যেখান থেকে আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছিল, এবং এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছিল পুরো নগরী জুড়ে, যার বিচার আজকে চাচ্ছেন পুরো নগরবাসী এবং স্বজনেরা। আমরা দেখছি যে এখানে অতিরিক্ত মহানগর দায়রা জজের 6ষ্ঠ আদালত, সে আদালতে এই রায় ঘোষণা করা হবে। যুক্তিতর্ক শেষ হয়েছে গত 21 মে, এবং আজকে এটির দিন ধার্য ছিল। এখানে যারা আছেন বিচার প্রত্যাশী যারা আছেন সবাই ফাঁসির দাবি জানিয়েছেন, এবং উন্মোচিত হয়েছে এবং অত্যন্ত ভিন্ন শিশু আয়াতকে আমরা যেটি দেখেছিলাম যে আসলে বছরের শিশু আয়াতকে আমরা যেটি দেখেছিলাম যে আসলে অর্থের লোভে এই ঘটনাটি ঘটিয়েছিল তাদেরই প্রতিবেশী 22 বছর বয়সী তখন আবির। এবং এই যুবক আসলে মূলত যেটি বলা হচ্ছিল যে সে দীর্ঘদিন ধরে ক্রাইম পেট্রোলের মতো যে সিরিজ সেগুলো দেখতো, এবং তার সূত্র ধরেই সে আসলে এই ধরনের একটি ঘটনা ঘটায়, এবং পরবর্তীতে সে পিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্তে কিন্তু তার যে হত্যার রহস্য সেটি উন্মোচিত হয়। তা আমরা সবাই এখানে আসলে যারা স্বজন আছে তারা আছে, এলাকাবাসী আছে, এবং কিছুক্ষণ পরে এখানে যে আদালতের যেই কর্মকাণ্ড বা রায়, সেই রায় ঘোষণার কার্যক্রম বা আনুষ্ঠানিকতা শুরু হবে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন ফাইসাল করিম। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ। হারুন, জানাবেন ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মোট কতজন আসামি গ্রেপ্তার হলো এ পর্যন্ত, আর আজকে কয়জনকে আদালতে তোলা হবে? স্বামী ময়মনসিংহের ধোবাউড়ার চাঞ্চল্যকর 5 বছর বয়সের শিশু নিছামণিকে
গণধর্ষণ এবং নদীতে ফেলে হত্যার ঘটনায় জড়িত 4 জন আসামির 4 জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালকে 2 জন আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং আজকে আরও 2 জন আসামিকে আদালতে তোলা হবে। আমরা পুলিশের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি, 16 বছর বয়সের সায়েম এবং 17 বছর বয়সের মারুফ নামে 2 জনকে আজকে আদালতে তোলা হবে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে আমরা জানতে পেরেছি এবং আজকে তাদেরকে আদালতে তোলার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে দুপুর নাগাদ তাদেরকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হবে এবং সেখানে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের কথা রয়েছে, আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং অপর যে 2 জন আসামি রাকিব এবং আরিফ, তাদেরকে গতকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এবং সেখানে তারা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসলে রোমহর্ষক ঘটনার বিবরণ আসে। আমরা পুলিশের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে শিশু নিছামণিকে কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নির্জন স্থানে নিয়ে 4 যুবক মিলে ধর্ষণ করে এবং গণধর্ষণের পর এক পর্যায়ে তাকে নদীতে ফেলে দেওয়া হয় এবং নদীতে ফেলে দেওয়ার পর শিশু বাঁচার জন্য চেষ্টা করছিল, তখন আবার তারা সেই নদীতে নেমে তাকে পানির নিচে ডুবিয়ে তাকে হত্যা নিশ্চিত করে তার মরদেহ নদীতে ফেলে রেখে চলে আসে। পরবর্তীতে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর স্থানীয়রা খবর পেয়ে নিছামণির মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং দাফনের জন্য গোসল করাতে নেয়ার সময় আসলে ধরা পড়ে যে তাকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন করে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ যে বিষয়টি জানিয়েছে যে এই বিষয়টিকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করেছে এবং তারা তাদের সর্বোচ্চ শক্তি বা সর্বোচ্চ কৌশল প্রয়োগ করে যে 4 জন আসামির 4 জনকেই তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এই 4 জন আসামির জন্য সর্বোচ্চ শাস্তি হয়। বিশেষ করে রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় যেভাবে দ্রুত বিচার হয়েছে, এই নিছামণি হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার হবে, এটি আশা করছেন পরিবার এবং স্থানীয়রা। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ। লালমনিরহাটের আদিতমারিতে শিশু হত্যার ঘটনায় আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। নিহত নন্দিনীর শেষকৃত্য গত রাত 11টায় সম্পন্ন হয়। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাটের আদিতমারি থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন গতকালের সহিংস ঘটনার পর আজকে কি পরিস্থিতি দেখছেন? এই যে এইখানে আদিতমারিতে যে গতকাল ঘটনাটা ঘটেছে এবং বেশ বড় ধরনের একটা ঘটনাই বলা যায় যে নিহত নন্দিনী, তার মরদেহ উদ্ধার করা হয় পাশের ভুট্টা ক্ষেত থেকে এবং এটার সূত্র ধরেই যে অভিযুক্ত বিধান তার বাড়ি জ্বালিয়ে দেয় স্থানীয় জনগণ এবং পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এসেছিলেন পুলিশ সুপার এবং ডিসি, তাদের উপরও হামলা করা হয়, তারা আহত হয়েছেন আমরা গতকালকে থেকে দেখেছি। এবং আজকের যেটি সর্বশেষ আপডেট হলো যে এই ঘটনায় 2 জন যে অভিযুক্ত বিধান এবং তার বাবা 2 জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। খুব সম্ভবত তাদের জামিন নামঞ্জুর করে আজকে জেল হাজতে প্রেরণ করা হবে, এরকমটি আমরা শুনতে পেয়েছি। আর অন্যদিকে নিহত যে নন্দিনী, তার শেষকৃত্য সম্পাদন হয়েছে গতকাল রাত 11টার দিকে। তার আগে পুলিশ ময়নাতদন্ত করেছে। একটু জানিয়ে রাখতে চাই যে গত সোমবার থেকে নন্দিনী নিখোঁজ ছিল। তো সেই নিখোঁজের পরে তার পরিবারের লোকজন থানায় অভিযোগ জানাতে গেলে থানা থেকে সেই অভিযোগ নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ রয়েছে। তো তারপরে গতকাল সকালবেলা নন্দিনীর বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এবং এর পরেই আসলে ঘটনাটি এরকম সহিংসতায় রূপ নেয় এবং পুলিশ প্রশাসনের ওপর অভিযোগ যে তারা সময় মতো পদক্ষেপ নিলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না। তো এখন পর্যন্ত আদালতে আছেন আসামিরা। আমরা যে এখানে আছি ফলিমারি যে গ্রামে এবং দেখছি যে এখনো এই বিধ্বস্ত অবস্থাটি আছে অভিযুক্তর বাড়ির। এর পাশে এই হচ্ছে যে নন্দিনীর বাড়ি এবং তার পিছনেই আছে
সেই ভুট্টা ক্ষেত যেখান থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তো আমরা আরও খবর সংগ্রহের চেষ্টা করছি, পরবর্তী খবরে আমরা নিশ্চয়ই আপডেট কিছু জানিয়ে দিতে পারবো। শাম্মী। লালমনিরহাটের আদিতমারি থেকে যুক্ত হয়েছিলেন আমিরুল বাপ্পি। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় নতুন কৌশলে পুশ ইনের চেষ্টা করছে বিএসএফ। সীমান্তের অসচ্ছল ও দরিদ্র মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে পুশ ইনের চেষ্টা করছে তারা। বিস্তারিত জানাতে জেলার শিবগঞ্জ সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, জানাবেন সীমান্তে নতুন করে কোনো পুশ ইনের চেষ্টা হয়েছে কিনা? সামনে সারা দেশের সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন নারী পুরুষকে বাংলাদেশে পুষে নেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ আসলে তার ব্যতিক্রম হয়নি। চাঁপাইনবাবগঞ্জেরও বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্ন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। সবশেষ গত পরশুদিন রাত 12টা 40-এর দিকে এখানকার গমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে 5 জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদেরকে জিরো লাইনে অর্থাৎ শূন্য লাইনে আটকে দিয়েই আবার ভারতে পুশ ব্যাক করে বাংলাদেশ বিজিবি। তারপরে আসলে সে এলাকায় এবং বিভিন্ন সীমান্ত এলাকায় আসলে টহল কার্যক্রম জোরদার করা হয়। তারপরে বিজিবি জানতে পারে এখানকার বিভিন্ন চোরা কারবারিরা আসলে ভারতের বিএসএফ এর সঙ্গে যোগসাজশ করে বাংলাদেশের বিভিন্ন তথ্য আসলে তাদেরকে দিয়ে কোন জায়গাটি আসলে ফাঁকা রয়েছে, বিজিবি টহল কম রয়েছে, সেই এলাকাগুলো দিয়ে পুশিনের চেষ্টা করছে। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্ত এলাকাগুলো আছে সেগুলোতে যেহেতু স্থলপথে আর পুশিন করা যাচ্ছে না, বিএসএফ বারবার ব্যর্থ হচ্ছে, সেক্ষেত্রে তারা বাংলাদেশের এই যে সীমান্তবর্তী গরিব অসহায় যে ব্যক্তিরা রয়েছেন তাদেরকে ব্যবহার করছেন। 10,000 টাকার বিনিময়ে এই তথ্য তারা কিনে নিয়েছেন। বিজিবি আসলে কোন এলাকাটিতে পর্যবেক্ষণ কম রয়েছে সেই এলাকাটি তারা ব্যবহার করে এই রোকনপুর সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করেছিলেন। যদিও এটি আসলে নদীপথ, এই নদীপথে ডিঙি নৌকায় করে তাদেরকে নিয়ে এসেছিলেন। এরপরে আসলে আরো সোচ্চার হয় এখানকার বিজিবি অভিযানের নামে। তারপরে এখানে আসলে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আসলে বিএসএফ কে এই তথ্য দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে গ্রেফতার করে আসলে আদালতে পাঠানো হয়েছে। তাদের রাতে 4 জনকে গ্রেফতার করে বাংলাদেশ বিজিবি। এরপরে সকালে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে আসলে গ্রেফতার করে গমস্তাপুর থানা পুলিশ। তাদেরকে তারপরে আসলে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও আমরা কথা বলেছি এখানকার 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে। তিনি বলছেন সীমান্ত এলাকার বেশ কিছু যে এলাকাগুলো আসলে টহল কম ছিল সেগুলোতেও আসলে টহল বাড়ানো হয়েছে। এ পর্যন্ত প্রায় 150 জনের বেশি নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো সাম্মি, এই ছিল আমার কাছে সীমান্ত পরিস্থিতির সবশেষ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সোহান। ইসলামী ব্যাংকের চলমান অস্থিরতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে ইসলামী ব্যাংকের বোর্ড গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি গভর্নর কবির আহমেদকে। এদিকে সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ব্যাংকটিকে 6,500 কোটি তারল্য সহায়তা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন নাইম কামাল। নাইম, জানাবেন তারল্য সহায়তা দেওয়াতে গ্রাহকরা চাহিদা মতো টাকা তুলতে পারছেন কিনা, আর বৈঠকের সিদ্ধান্তগুলো জানাবেন। জি ইসলামী, আপনি যেমনটা বলেছিলেন এ পর্যন্ত কিন্তু 6,500 কোটি টাকা কিন্তু ইসলামী ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে। ইসলামী ব্যাংক সংকটে পড়ার পর সেটি কিন্তু 3 ধাপে দেওয়া হয়েছে। গতকালকে সর্বশেষ 1,500 কোটি টাকা দিয়েছিল, সেটি মিলিয়ে কিন্তু 6,500 কোটি হয়েছে। আজকে যেটি হয়েছে, গভর্নরের সাথে কিন্তু সচেতন গ্রাহক ফোরামের একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল, যেটি 10:30 বাজে কিন্তু গ্রাহক ফোরামের 3 সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন নুরুন নবী মানিক, তিনি কিন্তু বৈঠকে অংশ নিয়েছেন। শুরুতে কিন্তু তারা গভর্নরের সাথে সাক্ষাৎ করেছে এবং গভর্নর পক্ষ থেকে কিন্তু একজন ডেপুটি গভর্নর কবির আহমেদকে কিন্তু অ্যাসাইন করা হয়েছিল তাদের সাথে বৈঠক করার জন্য। সেখানে বৈঠক করেছেন এবং তারা তাদের যে 7 দফা দাবি ছিল সেই 7 দফা দাবি তুলে ধরেছেন। 7 দফা দাবির মধ্যে তাদের সবচেয়ে বড় দাবি ছিল যে একটি বোর্ড গঠন করা, নিরপেক্ষ এবং বিতর্ক মুক্ত ব্যক্তিদেরকে দিয়ে একটি বোর্ড গঠন করা আর দাবি তারা জানিয়েছেন, যেটি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে স্বচ্ছ যারা বিতর্কের ঊর্ধ্বে আছেন এমন ব্যক্তিদেরকে খোঁজ করা হচ্ছে, যাদেরকে দিয়ে কিন্তু ইসলাম ব্যাংকের একটি বোর্ড কিন্তু শিগগিরই গঠন করা হবে। তবে গ্রাহক ফোরামের যারা আজকে বৈঠক অংশ নিয়েছেন তারা যেমনটি বলেছিলেন যে কোনো ধরনের বিতর্কিত কোনো ব্যক্তি যদি বোর্ডে আসে কিংবা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কেউ যদি বোর্ডে আসে তাহলে কিন্তু তারা তাদের
তাদেরকে মেনে নেবেন না। এবং তারা বলেছেন তাদের যে চলমান আন্দোলন রয়েছে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে বোর্ড গঠনের পরে বা আজকে যে বৈঠক হয়েছে সেটিকে যারা ফলপ্রসূ বলছেন, সেই বৈঠকের পরে কিন্তু তারা কি তাদের আন্দোলন স্থগিত করবেন কিনা। প্রশ্নের জবাবে তারা যেটি বলেছেন, তাদের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে, পুরো কেন্দ্রীয় কমিটির সাথে বসে তারা সিদ্ধান্ত নেবেন যে তাদের আসলে আন্দোলন স্থগিত করবেন কিনা। আমরা দেখেছি যে যখন বৈঠকে এসেছেন তখন কিন্তু আমরা বিপুল পরিমাণ গ্রাহক ফোরামের নেতৃত্বে কিন্তু গ্রাহকদেরকে দেখেছি বাংলাদেশ ব্যাংকের বাইরে অবস্থান নিয়েছেন। তারা কিন্তু সেখানে স্লোগানও দিয়েছেন, ইসলাম ব্যাংকের যে সংকট রয়েছে সেই সংকট কাটানোর জন্য বাংলাদেশের হস্তক্ষেপ কামনা করেছেন। এরপরে কিন্তু তারা এখান থেকে বের হয়ে যে গ্রাহকরা রয়েছেন তাদের সাথে কথা বলে কিন্তু তারা বের হয়ে গিয়েছেন এবং বলছেন যে তারা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু যে আন্দোলন স্থগিত করবেন কিনা সেটি জানাবেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে সচেতন গ্রাহক ফোরামের যে বৈঠক ছিল কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে, সেই বৈঠকের সর্বশেষ তথ্য। মতিঝিল থেকে যুক্ত হয়েছিলেন নাইম কামাল। আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার উপর 10% কর আরোপের প্রস্তাব করেছে সরকার। এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। অর্থনীতিবিদরা বলছেন এমন সিদ্ধান্ত হতে পারে সরকারের জন্য আত্মঘাতী। যদিও ব্যাংকে আমানত বাড়াতে এটি সরকারের একটি কৌশল হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন নাইম কামাল। সাধারণ মানুষের কাছে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম হলো সঞ্চয়পত্র, যার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে সরকার। সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য বলছে 2025-26 অর্থবছরের প্রথম 10 মাসে সরকার এই খাত থেকে সংগ্রহ করেছে 75,820 কোটি টাকারও বেশি। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে 60,458 কোটি টাকা, সঞ্চয়পত্র ব্যুরোর মাধ্যমে 7,206 কোটি 28 লাখ, আর ডাকঘরের মাধ্যমে সরকার সংগ্রহ করেছে প্রায় 8,156 কোটি টাকা। তবে সাম্প্রতিক বছরগুলোতে সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ নেওয়ার চেয়ে বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় 2025-26 অর্থবছরে 75,820 কোটি টাকা সংগ্রহের বিপরীতে 1,16,137 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। অর্থাৎ এ খাত থেকে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করতে হয়েছে 429 কোটি 28 লাখ টাকার বেশি। সঞ্চয়পত্র কেনার চেয়ে যখন সাধারণ মানুষের ভাঙার প্রবণতা বাড়ছে, ঠিক সেই সময়ে প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার উপর 10% অগ্রিম কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কোনো অর্থনীতিবিদ মনে করছেন ব্যাংকিং খাতে তারল্য সংকট কাটাতে এটি সরকারের একটি কৌশল। সরকার হয়তো চাইছে যে যারা সঞ্চয় আছে সঞ্চয়টা ব্যাংকে বেশি যাক, কারণ ব্যাংকে যদি সরকার যায়, ব্যাংকের আমানত যদি বৃদ্ধি পায়, তাহলে ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতাটা বাড়বে এবং তখন ঋণ প্রদান ক্ষমতা বাড়লে যেটা হবে যে তখন সরকার যদি বেশি ঋণও গ্রহণ করে, বেসরকারি খাতে ঋণ প্রবাহটা আরও বেশি হবে, কারণ ঋণ প্রদানের ক্ষমতা যদি সামগ্রিকভাবে ব্যাংক ব্যবস্থার বৃদ্ধি পায় তখন ঋণ দেওয়ার পরিমাণটা বাড়বে। তবে মূল্যস্ফীতির এই কঠিন সময়ে এমন সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। তাদের মতে সঞ্চয়পত্রের মুনাফা থেকে কর আদায় বাড়ালে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরও কমবে এবং নিম্নমুখী হবে জীবনযাত্রার মান। সঞ্চয়পত্রে যে ধরনের সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে সেটা যে ইতিবাচক সিদ্ধান্ত সেটা বলা যাবে না। একদিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ক্যাপিটাল মার্কেট, অন্যদিকে যে ব্যাংকগুলো কিন্তু দুর্বল অবস্থাতে আছে এবং কোন ব্যাংকের কখন কি হয়, টাকাটা ঠিক মতো সময় তুলতে পারবে কিনা মানুষ, এগুলো নিয়ে অনেক টেনশনের মধ্যে থাকে। সঞ্চয়পত্র আসলে আমাদের আরও দীর্ঘ সময় এটা নিয়ে চলতে হবে এবং এটা আসলে সমাজের মানুষের মানে একেবারে সাধারণ মানুষের উপকারের জন্য এটাকে রাখতে হবে। একদিকে এখান থেকে সরকারের জন্য অর্থ আসবে, অন্যদিকে এখানে মানুষেরা উপকৃত হবে। রাজস্ব বাড়ানো এবং ব্যাংকিং খাতকে চাঙ্গা রাখা সরকারের লক্ষ্য হলেও সাধারণ মানুষের স্বার্থ আর অর্থনৈতিক বাস্তবতায় ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত বাজেটে এই প্রস্তাব বহাল থাকে নাকি সমালোচনার মুখে তা পুনর্বিবেচনা করা হয়, সেটি এখন দেখার বিষয়। নাইম কামাল, এখন, ঢাকা। তারকা খ্যাতি ও আর্থিক সচ্ছলতার আশায় বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু কতটা সফলতা মিলছে এই জগতে? বিশেষজ্ঞরা বলছেন কন্টেন্ট ক্রিয়েশন এখন একটা যুদ্ধক্ষেত্র। লড়াইয়ে টিকতে না পারলে হেরে যাওয়া সৈনিকের মতোই ঝরে পড়তে হয়। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ, আর ক্যামেরায় ছিলেন আক্তার হোসেন। তুই তো সামনের এই যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হবে, তুই তো একটা দল করস, যদি বলে দেয় তুই খুশি না বেজার?
খুশি রাগ করলি তুই তো ইমান আলী প্রায় ১৫ বছর ধরে কাজ করছেন কন্টেন্ট ক্রিয়েটরের। তবে দীর্ঘ এত বছরে খুব একটা পরিচিতি না মিললেও সম্প্রতি একটি সংলাপ হুট করেই জনপ্রিয়তা এনে দেয়। তবে এই জগতে মেলেনি তার অর্থনৈতিক মুক্তি। রাগ করলা ইমান আলীর মতো আকাশ সমান স্বপ্ন নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে এসেছেন রিকশা চালক মোহাম্মদ হুমায়ুন। 4 মাসে গণমাধ্যমের শিরোনাম হলেও খুব একটা ফলোয়ার তৈরি করতে পারেননি, ফলে আসেনি মনিটাইজেশন। আমার সাথে আপনি যদি জানেন একটি ভিডিও করলে রিকশা ভাড়া ফ্রি, উঠেন। ভাইরাল যে এইবার হয়েছি অল্প কিছু ভিউতে আমি ভাইরাল হয়ে গেছি। এর আগে আমার অনেক বড় বড় ভিডিওর ভিউ আছে, আমি ভাইরাল হইতে পারিনি। এখন ওই যে রাগ করলা কথাটা কই আমি মনে করেন ভাইরাল হয়ে গেছি। কিন্তু আসলে এই মানুষ ভাইরাল হওয়ার পরে মানুষে বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে যে আমি মনে হয় কোটি কোটি টাকা ইনকাম করতেছি, লাখ লাখ টাকা দিন পাইতেছি, কিন্তু না ভাই পাই না। 4 মাস থেকে করতেছি, এখন পর্যন্ত আমার কোনো রিচ বা আমি এখনো সফলতা পাইনি, বা আমি আর্ন করতে পারিনি টাকা আমি আর্ন করতে পারলে আমি আমার স্বপ্নগুলো পূরণ করব। গেল কয়েক বছরে হুমড়ি খেয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসা বেশিরভাগের গল্পটা মোহাম্মদ হুমায়ুন ও ইমান আলীর মতোই। ধারণা করা হয় দেশে প্রায় 12 লাখের বেশি কন্টেন্ট ক্রিয়েটর আছে, যাদের বেশিরভাগই ব্লগিং বা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করা থেকে শুরু করে ফ্রিল্যান্সিং ও পেশা হিসেবে কন্টেন্ট ক্রিয়েশনকে বেছে নিয়েছে। এখন প্রশ্ন হলো, এখান থেকে তাদের আয় কেমন? আমার ফলোয়ার বাদেও আসলে কন্টেন্ট ক্রিয়েশনে সফল এমন কয়েকজন পরিচিত মুখের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে সফলতার পাশাপাশি হেরে যাওয়ার গল্পটাই বেশি। মানুষ এখানে যেরকম আসছে, আসার পরে তাদের কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করা এবং এডিট করা এবং এই সব কিছু কিন্তু ধরে রাখতে পারবে না, এবং ধরে রাখতে না পারার কারণে যেটা হবে যে তারা ইজিলি এই ফিল্ড থেকে ঝরে যাবে। সিলেট যদি হয় দ্বিতীয় লন্ডন, আমাদের নরসিংদী হচ্ছে দ্বিতীয় রাশিয়া। কন্টেন্ট ক্রিয়েশনের বাস্তবতা যখন এমন, তখন হুমড়ি খেয়ে এই পেশায় আসা কতটা স্বাভাবিক? ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা ও এসবের উপর প্রশিক্ষণ দেওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে যুদ্ধ করেই টিকে থাকতে হয়। ফেসবুক এতটাই অনিশ্চিত যে আজকে হয়তো যার মনিটাইজেশন আছে, কালকে হয়তো তার নাই। বাংলাদেশের যে স্টেজে যে পর্যায়ে রয়েছে, তাতে আমরা এটাই সবাইকে বলে থাকি যে আপনি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে নিলে আপনার জন্য একটা বিপদ হলেও হতে পারে। কন্টেন্ট ক্রিয়েশনে এসে কেউ লাখ টাকা আয় করছে, কেউ বা 1000 টাকা আয় করছে। তবে সবচেয়ে জরুরি হচ্ছে মানসম্মত কন্টেন্ট তৈরি করা। মানসম্মত কন্টেন্ট তৈরি না করলে এই পেশায় টিকে থাকা কিংবা দীর্ঘ সময় টিকে থাকা অসম্ভব। প্রযুক্তির সহজলভ্যতায় কন্টেন্ট ক্রিয়েশন বর্তমান যুগের আকর্ষণীয় ও গ্ল্যামারাস পেশা। তবে ভেতরের বাস্তবতায় এটি আসলে একটি অনিশ্চিত গোলক ধাঁধা। এখানে যেমন রাতারাতি তারকা হয়ে যাওয়ার গল্প আছে, তেমনি পর্দার আড়ালে লুকিয়ে আছে তীব্র মানসিক চাপ, আর্থিক অস্থিরতা ও প্রতিনিয়ত হারিয়ে যাওয়ার ভয়। রাজু আহমেদ, এখন, ঢাকা। বিনা টেন্ডার কখনো মেয়াদ বাড়িয়ে 1.5 যুগ ধরে চলছে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং কন্টেইনার টার্মিনালে দেশি বিদেশি প্রভাবশালীদের চোখ পড়ায় 2 বছর ধরে চলছে টানা হিজড়া। সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রতিযোগিতায় সাইফ পাওয়ার টেক ও 2 এমপির যৌথ জোটের লোভনীয় প্রস্তাবে নতুন করে আলোচনায় এই টার্মিনাল। প্রশ্ন উঠেছে, নানা পক্ষের স্বার্থের বিরোধে শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে এনসিটি? আরও জানাচ্ছেন হাজেরা শিবলি। 5টি জেটি, আধুনিক যন্ত্রপাতি ও সুযোগ সুবিধার সমন্বয়ে গড়া নিউমোরিং কন্টেনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের মোট কন্টেনারের 44% হ্যান্ডলিং করে আধুনিক এই টার্মিনাল। 2007 সালে চালুর পর নানা কৌশলে টানা 17 বছর এই টার্মিনালটি চালিয়েছে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক। 2024-এর 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে সাইফ পাওয়ার টেকের চুক্তির মেয়াদ আর বাড়ায়নি। সরাসরি ক্রয় পদ্ধতিতে 2025-এর জুলাইয়ে এনসিটির পরিচালনার ভার দেয়া হয় চট্টগ্রাম ড্রাই ডককে। সম্প্রতি ডিপি ওয়ার্ল্ডের সাথে চলমান আলোচনার মাঝেই দেশীয় প্রতিষ্ঠান ও বন্দরের অপারেটররা এনসিটি পেতে সরকারকে লোভনীয় প্রস্তাব দেয়। এর মধ্যে আছে বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপও। এছাড়া নতুন করে আলোচনায় আছে সাইফ পাওয়ার টেক সহ সরকারি দলের 2 এমপির প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগ প্রস্তাব। এই জায়গা থেকে সবার সুযোগ হলো, কারণ এখানে সুবিধা বেশি, এখানে এখন ইনকাম করার পথ। যদি সেটা না হতো এই কদিন কিভাবে চলছে? আইদার আমাদের চট্টগ্রাম ড্রাই ডক বলেন
সাইড পাওয়ার বলেন, যে কেউ বলেন, আমরা একজনের পর একজনকে দিচ্ছি। যদিও এনসিটিতে এখন নতুন বিনিয়োগের প্রয়োজন নেই বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। বিনা টেন্ডারে বিদেশি অপারেটরকে দীর্ঘমেয়াদে এনসিটি ইজারা দেয়া যৌক্তিক নয় বলে মনে করেন বন্দরের পরিচালনা পর্ষদের সাবেক এই সদস্য। ডিপিএমএ অথবা G2G এই পদ্ধতিগুলো বাদ দিয়ে ওপেন কম্পিটিশনে হওয়া উচিত, এবং ওপেন কম্পিটিশন যখনই হবে তখন কস্ট ইফেক্টিভ হবে, সময় সাশ্রয়ী হবে এবং খুবই দৃশ্যমান হবে যে কি হচ্ছে না হচ্ছে। এনসিটি ইজারার বিরুদ্ধে সরব চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা বলছেন, বাংলাদেশের প্রধান বন্দর এটি। গুরুত্বপূর্ণ এই বন্দর ইজারা দিলে শুধু আর্থিক ক্ষতি নয়, চাকরি হারাবে শ্রমিক, হুমকির মুখে পড়বে রাষ্ট্রের নিরাপত্তা। ইজারা না দিয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এনসিটিতে অপারেটর নিয়োগের দাবি তাদের। এই চুক্তিটা আমাদের কারো জন্য সুফল বয়ে আনবে না। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি সরকার এই অশুভ চুক্তি থেকে সরে আসবে, অন্যথায় বন্দর শ্রমিক কর্মচারীরা তাদের সর্বোচ্চ দিয়ে এই চুক্তির প্রক্রিয়াটা প্রতিহত করবে। গত 4 জুন এনসিটি ইজারা নিয়ে একই দিনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের 2 চিঠি নতুন বিতর্ক সৃষ্টির পাশাপাশি এই টার্মিনাল নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। এ অবস্থায় কালক্ষেপণ না করে এনসিটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান বন্দর ব্যবহারকারীদের। হাজারা শিউলি, এখন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক খবর। শিগগিরই প্রকাশ করা হবে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির বিস্তারিত। এছাড়া স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে এখন আলোচনা চলছে। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের $400 বিলিয়ন যুদ্ধকালীন ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। তবে দুই দেশের কাঠামোগত চুক্তিতে ইরানে $300 বিলিয়ন বিনিয়োগের একটি বেসরকারি তহবিলের রূপরেখা দেওয়া হয়েছে, যার অর্ধেকেরও বেশি ইরানকে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। আরেকদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন বলছে, ইরান এখন থেকে চাইলেই হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিতে পারে। এই সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে CNN জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে ইরান একটি চরম অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে, আর তা হচ্ছে ইয়েমেনে ইরানের প্রধান প্রক্সি বাহিনী দিয়ে হুথিদের দিয়ে বাব আল মানদেব প্রণালী বন্ধ করানো। চট্টগ্রামে 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুপুর 2টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। অন্যদিকে সিরিজ জেতা কঠিন হবে মানলেও আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। আরও জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি20তে ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে অবশ্য ভেন্যু আলাদা। চট্টগ্রামে দুপুর 2টায় 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। টি20 ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারানো সহজ হবে না বলে বিশ্বাস লিটনের। তবে ঘরের মাঠে প্রতিপক্ষকে ছাড় না দেওয়ার ঘোষণা টাইগার কাপ্তানের। এই ফরম্যাটটাই তো হার্ড। আপনি শর্টার ফরম্যাটের খেলা যে কোনো টিমই আপনাকে অ্যাটাকিং মুভমেন্টে থাকে। ইনফ্যাক্ট যে কোনো দলই যখন ব্যাটিং করে বোলিং করে ওই মাইন্ডসেটটা নিয়েই থাকে। আর অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি তারা বিগ নেম, সো তাদের বেস্ট ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে, এন্ড অবভিয়াসলি আমরাও আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করব। ওয়ানডে সিরিজে বাংলাদেশের পেস বোলিংয়ের সামনে অস্বস্তিতে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। টি20 সিরিজের আগেও তাই সবার কৌতূহল কেমন বোলিং লাইন আপ নিয়ে নামবে বাংলাদেশ। খেলতে নামার আগে অবশ্য বোলিং অ্যাটাক নিয়ে কিছুটা ধোঁয়াশাই রাখলেন লিটন। এটা ডিপেন্ড করবে যে আমরা কোন উইকেটে খেলতেছি, কোন সার্ফেসে উইকেটটা বিহেভ কেমন হতে পারে, এন্ড দেন তাদের স্ট্রেংথ পয়েন্ট উইক পয়েন্ট দেখে আমরা যেহেতু 2 জনের বেশি 3 জনকে খেলানোর চান্স খুব কম, আবার খেলতেও পারে। এদিকে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারলেও টি20তে জিততে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তবে কাজটা যে সহজ হবে না সেটাও ভালো করে জানেন তিনি। Yeah, we've got a bit of changeover in personnel, and the guys are really looking forward to this series. No doubt it's been a tough tour, but yeah, we go in with high hopes to hopefully win this series and play some really good cricket. বাংলাদেশের পেস ইউনিট নিয়ে প্রশংসা ঝরেছে মার্শের কণ্ঠে। সাফল্য পেতে পেসাদের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। আসাদুজ্জামান লিটন, এখন। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।